নিজের দায়িত্ব এড়াতে 5 বছর বয়সে বাবা আমাকে ও মাকে ছেড়ে চলে গিয়েছিল। আমার আর মায়ের খরচটা নাকি তার পক্ষে চালানো অসম্ভব ছিল, তাই সে আমাদের একা ফেলে চলে যায়। মা একটা এনজিওতে চাকরি করত, তা দিয়ে যা রোজগার হতো তা দিয়ে আমার পড়াশোনার খরচ চালাতো। ছোট্ট একটা টিন শেডের ঘরে থাকতাম আমরা। বাবা ছেড়ে যাওয়ার পর বাড়িওয়ালা দয়া করে তাদের পুরনো এই টিন শেডের ঘরে আমাদের আশ্রয় দিয়েছিল। কিন্তু আমার বয়স যখন 12, তখন মাও আমাকে একা করে চলে যায় না ফেরার দেশে। সে নিজের মুক্তি ঠিকই করে নেয়, কিন্তু আমাকে ফেলে রেখে যায় একা করে। মা মারা যাওয়ার পর খুব ভেঙে পড়েছিলাম। মা ছাড়া তো আমার আর কেউই ছিল না। চিৎকার করে কেঁদেছিলাম সেদিন। কেঁদে কেঁদে মাকে অভিযোগ করেছিলাম স্বার্থপরের মতো সে কেন আমাকে রেখে চলে গেল। তার সাথে তো আমাকে নিয়ে যেতেও পারত, কিন্তু আমার সেই কান্নায় কোনো কিছুই বদলালো না। না মা ফিরে এসেছিল আর না আমাকে নিয়ে গিয়েছিল সেদিন। এরপর বড় মামা এসে আমাকে নিয়ে যায়। মামার ওখানে থাকতে শুরু করি। মামা তো 2 ভাই বোনের সাথে আমার খুব একটা বনতো না। কোনো এক অজানা কারণে তারা আমাকে পছন্দ করতো না। আসতে যেতে তাদের কাছে কথা শুনতে হতো। মামা মামি অবশ্য কখনো কিছু বলেনি, তবে মামি যে আমাকে খুব একটা পছন্দ করতো না সেটা বুঝতে পারতাম। তবে এসবের মধ্যে আমার পড়াশোনাটা বন্ধ করেনি মামা। গ্রামে একটা স্কুলে ভর্তি করে দিয়েছিল। পড়াশোনা ভালো হওয়ায় শিক্ষকরাও আমাকে অনেক সহযোগিতা করতো। আমাকে তারা ফ্রিতে টিউশনি করাতো। এভাবেই কাটতে লাগলো 1, 2, 3 পুরো 5টি বছর। এখন আমার বয়স 17। এসএসসি পরীক্ষা শেষ হলো কিছুদিন আগেই। ফলাফল প্রকাশ হয়ে গেছে। ভালো রেজাল্ট করেছি, 4.80। রেজাল্ট পেয়ে অনেক খুশি হয়েছিলাম। ভেবেছিলাম এবার কলেজে উঠবো, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবো। আরও অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমার স্বপ্নকে ভেঙে দিয়ে মামা আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসলো। মামাকে বিয়েতে না করার সাধ্য আমার নেই। এতটা বছর তারা আমাকে খাইয়ে পড়িয়ে চলছে, আর কতই বা তারা করবে। নিজের কাছেও খারাপ লাগে অন্যের ঘাড়ে বসে এভাবে খেতে, কিন্তু আমার যে কিছুই করার নেই। তাই মামা বলাতে বিয়েতে রাজি হয়ে যাই। আমি রাজি হওয়াতে মামার জন্য হাফ ছেড়ে বাঁচলো। সে হয়তো ভেবেছিল আমি এত তাড়াতাড়ি বিয়েতে রাজি হব না। আমি রাজি হওয়ায় মামিও যেন অনেক খুশি হয়ে গেল। তাদের এই খুশি দেখে আমার ভালো লেগেছিল। মানুষগুলো তো আমার জন্য কম করলো না। সামান্য বিয়ে করাতে যদি তারা এত খুশি হয়, তাহলে আমি চোখ বন্ধ করেই এই বিয়ে করে নিব। পাত্রপক্ষের সামনে মাথা নিচু করে বসে আছি। বিভিন্ন ধরনের প্রশ্ন মাথার ভেতর ঘুরছে। ভয় ভয়ও লাগছে এই ভেবে, যদি তারা আমাকে পছন্দ না করে তাহলে তো মামা মামি খুব কষ্ট পাবে। এসব যখনই ভাবছিলাম তখনই কানে আসলো একজন খুব মিষ্টি করে বলছেন, মাশাআল্লাহ, মেয়ে তো ভারী সুন্দর। তা মা, কি নাম তোমার? এক প্রশ্নে আমি আলতো কণ্ঠে উত্তর দিই, তাহিয়ান ইসলাম তাহি। বাহ ভাবি, তোমার মতো তোমার নামটাও খুবই মিষ্টি। পাশ থেকে অল্প বয়সী একটি মেয়ে বলে উঠল। তখনই আমি খুব লজ্জা পেয়ে ভয়ে জড়সড় হয়ে বসে আছি। আমাদের মেয়েকে খুব পছন্দ হয়েছে ভাইজান। আপনাদের যদি আমাদের ছেলেকে পছন্দ হয়ে থাকে এবং আর কোনো আপত্তি না থাকে, তাহলে আমরা রাজি। মেয়েকে নিজের ঘরে তুলে নিতাম। ঘরের লক্ষ্মী ঘরে তুলতে বেশি দেরি করতে চাই না। এমন কথা শুনে আমি আস্তে করে মাথা তুলে সামনের দিকে তাকালাম। দেখলাম মাঝবয়সী একজন সুন্দরী মহিলা বসে আছেন। মিষ্টি করে হেসে তিনি মামার সাথে কথা বলছেন বিয়ের ব্যাপারে। মনে মনে ভাবলাম, এটাই বুঝি আমার শাশুড়ি। কয়েক সেকেন্ডের মধ্যে আমার মাথা আবার নিচু করে নিলাম, এভাবে তাকিয়ে থাকতে দেখে তারা কি মনে করবে তাই ভেবে। ছেলেকে আর নতুন করে কি দেখবো আপা? রাহাতকে তো আমরা আগে থেকে চিনি। আমাদের ওকে এমনিতেই পছন্দ, নতুন করে আর দেখতে হবে না। আর বিয়েতেও আমাদের কোনো আপত্তি নেই। এখন থেকে তাহি আপনাদের মেয়ে। আপনাদের যখন ইচ্ছা তখনই নিয়ে যেতে পারেন। আপনারা চাইলে আজই বিয়েটা হোক, আমাদের এতে কোনো আপত্তি নেই। মামার এমন উত্তরে তারা সবাই সন্তুষ্ট হলেন। ছেলে যেহেতু তাদের সাথে আসেননি,
তাই ঘন্টাখানেক অপেক্ষা করতে হলো। অবশেষে পাত্র কাজী সহ আরো 2-3 জন ব্যক্তি এসে হাজির হলেন। প্রায় রাত 8টার দিকে আমাদের বিয়ে হয়ে যায়। তবে এখনো আমি আমার স্বামীকে দেখিনি, দেখার সুযোগটা হয়ে ওঠেনি। তবে মামির মুখে শুনেছি সে দেখতে নাকি যথেষ্ট সুদর্শন। মামি এটাও বলেছে আমার বিয়ে খুব ধনী পরিবারে হয়েছে। হ্যাঁ, সেদিন আমি যখন স্কুলে যাচ্ছিলাম তখন রাস্তায় আমার শাশুড়ি মামাকে দেখেছিলেন। তখনই নাকি তার অনেক পছন্দ হয়েছে আমাকে। এরপর খোঁজ খবর নিয়ে জানতে পারে আমার ব্যাপারে। তারপরে সে নিজেই বিয়ের প্রস্তাব নিয়ে আসেন মামার কাছে। বাকিটা তো আপনারা জানেন। রাত 10টার দিকে খাওয়া দাওয়া শেষ করে আমার শাশুড়ি আমাকে রেডি হয়ে নেওয়ার জন্য বলে। আজ তারা আমাকে নিয়ে যেতে চান। মামা তাদের সবাইকে অনেক রিকোয়েস্ট করে আজ রাতটা থেকে যাওয়ার জন্য, কিন্তু তারা থাকতে পারবে না। রাহাত মানে আমার স্বামী, তিনি আর্মি অফিসার। আজ বিয়ের জন্য সে একদিনের ছুটি নিয়েছিল। যেহেতু এখান থেকে শহরে যেতে হবে, সেহেতু আমাদের প্রায় 7-8 ঘন্টা জার্নি করতে হবে। তাই তারা এই রাতেই বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মামাও এখানে আর কিছু বলতে পারেন না। তবে আমি চলে আসার সময় মামা আমাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলেন। মামির চোখে আমি প্রথমবার নিজের জন্য পানি দেখেছিলাম। একদিন তার কাছে থাকায় হয়তো মায়া জন্মেছিল। মামা মামিকে সালাম করে তাদের থেকে বিদায় নিয়ে আমি রওনা দিই নিজের নতুন গন্তব্যে। গাড়িতে বসে আছি, পাশেই আমার সদ্য বিবাহিত স্বামী ড্রাইভ করছেন। এই গাড়িতে শুধুমাত্র আমরা দুজনেই আছি, বাকিরা অন্য একটা গাড়িতে করে আসছেন। আমার খুব আফসোস হচ্ছে, কারণ আমি এখন আমার বিয়ে করা বরের মুখ দেখতে পাইনি। আর চোখে তাকিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু অন্ধকারে ঠিকভাবে কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ করেই রাহাত গাড়ির ভেতর লাইট অন করে দিল। আমাকে দেখতে চাইছো সেটা আমাকে বললেই হতো, তাহলে আগেই লাইট অন করে দিতাম। হঠাৎ এহেন কথায় আমি হতভম্ব হয়ে গেলাম। হাতে নাতে ধরা পড়ে যাব কোনোভাবে বুঝতে পারিনি। লজ্জায় মাথা কাটা গেল। লোকটা কি করে বুঝলো যে আমি তাকে আর চোখে দেখছিলাম? অন্ধকারের জন্য আমি তো দেখতেই পাইনি তাকে, তাহলে সে দেখলো কিভাবে আমি তাকেই দেখছিলাম? নিস্তব্ধ রাতে দুজন মানব মানবী পাশাপাশি বসে আছি, কিন্তু কারো মুখে কোনো কথাই নেই। দুজনের মনেই দুজনকে জানার জন্য রয়েছে ব্যাকুলতা, তবে কেউই আগ বাড়িয়ে কথা বলার সাহস পাচ্ছি না। এতক্ষণ রাহাতের পাশে বসে থাকা বুঝতে পারলাম লোকটা বেশ গম্ভীর, কথা কম বলে। তবে এখন তো তার উচিত একটু কথা বলা, নয়তো আমরা পরিচিত হব কি করে? আমার খুব ইচ্ছে হচ্ছে লোকটা সম্পর্কে জানতে, তবে লজ্জা আর জড়তার জন্য বলতে পারছি না। নীরবতা ভেঙে হঠাৎ করে রাহাত গম্ভীর কণ্ঠে বলে উঠল, তো পিচ্ছি, কি নাম তোমার? আমি জানালা থেকে মুখ করে বসেছিলাম। হঠাৎ করেই তার এরূপ কথায় আমি তার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালাম। আমাকে দেখার জন্য অনেক সময় পাবে, বড়টা তোমারই, কেউ নিয়ে যাচ্ছে না। আপাতত আমি যে কোশ্চেন করছি তার আনসার দাও। আবারও লজ্জা মিহিয়ে গেলাম। লোকটা কথায় কথা শুধু লজ্জা দেয়, মান সম্মান পুরোই ফালুদা হয়ে গেল। তবে লোকটা আমার পিচ্ছি কেন বলে? আমি যদি পিচ্ছি হয়ে থাকি তবে সে আমার বিয়ে করলো কেন? ভাই, মনে মনে বললাম, কিন্তু কথাগুলো বাইরে প্রকাশ করতে পারলাম না। জানালার দিকে মুখ করে নিচু স্বরে উত্তর দিলাম, তাহিয়ান ইসলাম তাহি আমার নাম। আর আমার? তার এই প্রশ্নের উত্তর কি দিব বুঝতে পারছি না। আসলে তার নামটা তো আমার ঠিকভাবে শোনা হয়নি। শাশুড়ির মুখে শুনেছিলাম একবার রাহাত নামটা, তাই সেটাই বলে দিলাম, রাহাত। সে গাড়ি চালাতে চালাতে প্রশ্ন করলো, পুরো নাম? তার পুরো নাম তো জানি না, তাই কোনো প্রকার কথা ছাড়া চুপচাপ বসে থাকলাম। কিছু মুহূর্ত অতিবাহিত হতেই সে নিজে থেকেই বলল, রাফিদ আবরার আমার পুরো নাম, রাহাত নিকনেম। নামটা বেশ সুন্দর। অবশ্য লোকটাও অনেক সুন্দর, কিন্তু খুব মুডি। আচ্ছা, ডিফেন্সের লোকেরা কি এমনই হয়, গম্ভীর গম্ভীর টাইপের? পরক্ষণই রাহাত আবার গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, বয়স কত তোমার? তার দিকে একবার তাকিয়ে আবার মাথা নিচু করে নিলাম। 17 চলছে, তবে কিছুদিনের মধ্যে 18 হয়ে যাবে। লোকটা এবার একটু শব্দ করেই হাসলো। আমার রাগ হলো, এখানে হাসার কি হলো? আমি কি হাসার কিছু বলেছি? কিছুটা রাগ নিয়ে ফিরলাম তার দিকে, কিন্তু পরক্ষণে তার বাঁকা দাঁতের হাসি দেখে থমকে গেলাম। লোকটা কত সুন্দর করে হাসে, তার এই বাঁকা দাঁতের হাসি দেখে কত মেয়ে যে দেওয়ানা হয়েছে কে জানে। আমি চেয়ে চোখ সরাতে পারলাম না।
হাসিটা একটা আর্ট, সবাই সুন্দর করে হাসতে পারে না। তার হাসি এত সুন্দর হতো, সে কেন গম্ভীর হয়ে থাকে? আমি যদি তার মতো এমন সুন্দর হাসির অধিকারী হতাম, তাহলে তো আমি সবসময় হাসতেই থাকতাম। রাতে আর কোনো কথাই হলো না তার সাথে আমার। তাকে দেখতে দেখতে যে কখন ঘুমিয়ে পড়ছিলাম নিজেও বুঝতে পারিনি। যখন আমার ঘুম ভাঙে তখন প্রায় ভোর হয়ে এসেছে। গাড়িটা এখন রাস্তার এক সাইডে দাঁড় করানো ছিল। আমি পাশে তাকিয়ে দেখি রাহাতও ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছে। হয়তো সারা জার্নি করার কারণে টায়ার্ড লাগছিল, তাই ঘুমিয়ে পড়েছে। আমিও আর তাকে জাগালাম না। কিছুক্ষণ নিষ্ফলতার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে থাকলাম। রাতের লোকটাকে যত সুন্দর লাগছিল, দিনের এই মিষ্টি আলোতে তাকে আরো বেশি আকর্ষণীয় লাগে। আমার তো ভাবতেই অবাক লাগে যে এই লোকটা লোকটি একান্তই আমার নিজস্ব। চারদিকে ভোরের আলো ফুটে গিয়েছে। দেখলাম গাড়িটা এমন এক জায়গায় দাঁড় করানো যেখানে চারপাশে গাছপালা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। দূর দিগন্তে কোনো কোনো দোকানপাট আছে কিনা সন্দেহ। এভাবে একা বসে থাকতে ভালো লাগছিল না, তাই আস্তে করে সিট বেল্ট খুলে গাড়ির দরজা খুলে বাহিরে বের হলাম। গাড়ি থেকে বের হতে মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। সকালের স্নিগ্ধ বাতাস ছুঁয়ে দিয়ে যাচ্ছে চোখ বন্ধ করে প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম। হঠাৎ মনে হলো আমার পাশে কেউ আছে, তাই তাড়াতাড়ি করে পাশে ফিরে তাকাতে দেখতে পেলাম রাহাত আমার পাশে দাঁড়িয়ে দৃঢ়প্রাণে দৃষ্টি নিবন্ধন রেখেছে। কিছুক্ষণ নীরবে কেটে যাওয়ার পর তিনি গাড়ির দিকে যেতে যেতে আমাকে বললেন গাড়িতে উঠে বসতে। আমিও চুপচাপ গাড়িতে উঠে বসলাম। আমরা যখন পৌঁছালাম তখন প্রায় 10টা বাজে। বাড়ির গেটের সামনে গাড়ি দাঁড়াতেই ভেতর থেকে আমার বয়সী দুটো মেয়ে ছুটে আসলো। বাড়িটা দেখতে ছোটখাটো একটা রাজপ্রাসাদের মতো। পরিধি যদিও খুব বেশি না, তবুও রাজপ্রাসাদের থেকে কোনো অংশে কম না। বাড়ির সামনে ফাঁকা জায়গাগুলোতে বেশ কিছু ফুল গাছ রয়েছে। আমার শাশুড়ি মা এবং বাকি সবাই আমাদের অনেক আগেই পৌঁছে গিয়েছিলেন। ভেতরে ঢুকতেই আমার শাশুড়ি মা রাইমাকে দিয়ে আমাকে রাহাতের রুমে পৌঁছে দিল ফ্রেশ হয়ে নেওয়ার জন্য। রাইমা হচ্ছে আমার একমাত্র ননদিনী। মেয়েটা বেশ মিশুক, কাল থেকে ভারী ভারী করে মাথা খারাপ করে দিচ্ছে। অবশ্য অল্প সময়ের ভেতর খুব ভালো সম্পর্ক হয়ে গেছে আমাদের। রাইমা আমার থেকে বয়সে বড় হলেও সম্পর্কে ছোট, যে কারণে আমাকে ভাবি বলে ডাকলেও আমি তার নাম ধরে ডাকতে পারি না, আপু বলেই ডাকি। রাহাতের রুমটা বেশ গোছালো, মাঝারি সাইজের রাহাতের রুমটা বেশ গোছালো। মাঝারি সাইজের রুমটাতে একটা আলিশিয়ান বেড সাইডে ছোট্ট টেবিলটার উপর রাহাতের ছোট্ট একটা হাস্যোজ্জ্বল ফটো ফ্রেমে রয়েছে। গোলাপি রঙের দেয়ালে বেশ কিছু ওয়ালমেট দেখা যাচ্ছে। এক সাইডে একটা বুকশেলফ রয়েছে, ঠিক তার পাশে সোফা ও টি টেবিল। তার বরাবর সামনে রয়েছে কার্ভার্ড ও ড্রেসিং টেবিল। রুমের বাঁ দিক থেকে রয়েছে ওয়াশরুম এবং আমার সব থেকে ভালো লাগলো ঠিক রাস্তা সংলগ্ন রয়েছে একটি বারান্দাটা বেশ বড়। বারান্দায় একটা বেতের সোফা ছাড়া আর কিছুই চোখে পড়ল না। মনে মনে ভাবলাম এখানে বেশ কিছু ফুলের গাছ রাখবো, তাহলে বেশ লাগবে বারান্দাটা। অতঃপর রুমে চলে আসলাম। রাতে যদিও গাড়িতে ঘুমিয়েছিলাম, কিন্তু তবুও ঘুমটা ভালো হয়নি, যে কারণে ভেবে নিলাম ফ্রেশ হয়ে একটা সুন্দর ঘুম দেব। আমার যখন ঘুম ভাঙল তখন দুপুর হয়ে গেছে, আর মোরা ভেঙে উঠে বসে ঘড়ির দিকে তাকিয়ে তো চোখ আমার ছানা বড়া। দুপুর 2টো বাজে, মানে এতক্ষণ আমি ঘুমিয়ে আছি। বাড়ির মানুষগুলো কি ভাবছে আল্লাহই ভালো জানে। আমি শিওর এরা বলবে বউ আমাদের ঘুম কাতুরে, একদম অলস প্রকৃতির এইসব ভাববে। এইসব বিড়বিড় করতে করতে বেড থেকে নেমে ওয়াশরুমের দিকে গেলাম, কিন্তু ওয়াশরুম ভেতর থেকে বন্ধ, তার মানে ভেতরে কেউ আছে। পানি পড়ার শব্দ আসছে। তখনই মনে পড়লো, হ্যাঁ, রাহাত হতে পারে। সে তো সকালে আমাকে নামিয়ে দিয়ে চলে গিয়েছিল, আর কখন ফিরলো আমি কিছুই জানি না। আমার এখন নিজের ওপরই রাগ লাগছে। মনে মনে নিজেকে বেশ কিছু গালি দিয়ে শাসাতে লাগলাম। কেন ঘুমাতে গেলাম আমি? একটু না ঘুমালেই কী বা হতো, মরে তো আর যেতাম না। কিন্তু এখন যে মানুষগুলো আমাকে অলস ভাবে, এই ক্ষতিপূরণ আমি কিভাবে করব? এসব ভাবছিলাম আর আমার রুমের ভেতর পায়চারি করছিলাম।
তখনই ওয়াশরুমের দরজা খুলে রাহাত বের হয়ে আসলো। পরনে তার সাদা কালো চেকের ট্রাউজার, গায়ে ব্ল্যাক গেঞ্জি, এক হাতে টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বের হচ্ছে, অন্য হাতে তার সদ্য গোসল করে ধোয়া কাপড় চোপড় মতো চলছে। আমি তাড়াতাড়ি চোখ সরিয়ে নিলাম। এই লোকের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে আমার চোখ ঝলসে যাবে, কিন্তু এত তাড়াতাড়ি অন্ধ হওয়ার কোনো ইচ্ছে নেই আমার। রাহাত আমার দিকে একবার তাকিয়ে হেঁটে বারান্দায় চলে গেল। ভাব দেখে বাঁচি না, যত সব। আমাকে যেন তার চোখেই পড়ে না। হতে পারে আমি তার মতো সাদা ইঁদুর না, কিন্তু শ্যামলার ভেতরে যথেষ্ট রূপবতী আমি। আমার পেছনে অনেক ছেলে লাইন দিয়ে আছে, কিন্তু আমি পাত্তা দিইনি। আর এই বেটা আমাকে মোটেই দাম দিচ্ছে না। তার যাওয়ার পানে তাকিয়ে মুখটা বেঞ্চি দিয়ে লাগেজ খুলে নিজের পরার জন্য একটা শাড়ি নিয়ে আমিও ঢুকে গেলাম ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য। ড্রয়িং রুমের সোফার উপর গুটিসুটি হয়ে বসে আছি মাথা নিচু করে। আমার সামনেই বসে আছে জমদূত, মানে রাহাতের দাদি রাজিয়া বেগম। তিনি কিছুক্ষণ দৃষ্টি দিয়ে আমাকে পর্যবেক্ষণ করে চলছেন। তার এমন চাহনি দেখে আমার প্রাণ যায় যায় অবস্থা। আমার শাশুড়ি মা আগেই বলে রেখেছেন, এই ঘেটা মহিলা আমাকে যাই জিজ্ঞাসা করুক আমি যেন ঠান্ডা মাথায় উত্তর দিই, নয়তো পাটায় পিষে ফেলবে আমাকে। রাজিয়া বেগম এই পরিবারের খুবই সম্মানীয় একজন, তা এদের কার্যকলাপেই বুঝতে পারছি। মহিলাটির বয়স 70-এর কোঠায় হলেও ঝাঁজে ভরা। তোমার মায়ের মরছে কতদিন হইল? রাজিয়া বেগম শর্তা দিয়ে সুপারি কাটতে কাটতে আমাকে প্রশ্ন করলো। আমি যথাসম্ভব মুখে হাসি রেখে উত্তর দেওয়ার চেষ্টা করলাম। প্রায় 5.5 বছর হলো। তা নাটবো, শুনলাম তোমার বাপে নাকি তোমাকে সাইরা সইলা গেছিল। তোমার মার কি চারিত্রিক কোনো দোষ তো ছিল? এমনি এমনি তোমার বেড়া মানুষ তার বউ মায়া থুয়া সইলা যায় না। দাদি কিছু ঠেস দিয়ে কথাগুলো আমাকে বলল। মায়ের নামে এমন কথা আমি সহ্য করতে পারলাম না। চোখ দিয়ে অনর্গল পানি পড়তে লাগলো। আমার শাশুড়ি মা আমার দিকে অসহায় মুখ করে তাকালো। অতঃপর রাজিয়া বেগমকে কিছুটা অনুরোধের সুরেই বলল, এগুলো না বললে কি নয়? মেয়েটা সবে বাড়িতে এলো, এখনই কি এসব বলা খুবই দরকার? শাশুড়ি মায়ের কথার পিঠে রাজিয়া বেগম কিছু বলবেন ঠিক তখনই রাহাত সিঁড়ি দিয়ে নামতে নামতে দাদিকে উদ্দেশ্য করে বলে, সে দাদি, আমার বউকে সামনে বসে জেরা পর্ব চালাচ্ছ নাকি? রাহাতের কথাতে দাদি যেন দমে গেল। এই পরিবারে রাহাতকে শুধু দাদিই মেনে চলে। এই একজনই শুধু দাদির ওপর কথা বলতে পারে, বাকি কেউ তার উপর আও করতে পারে না। তার কথার উপর কেউ কথা বলতে গেলে সে ব্যক্তির সম্মান সে পানির সাথে ধুয়ে দেয়। নিজের সম্মান হারানোর ভয়ে সহজে কেউ তার কথার বিপরীতে যায় না। রাহাতের ক্ষেত্রে শুধু ভিন্ন। রাজিয়া বেগম নিজেই রাহাতকে খুব ভয় পায়। সবার সামনে বাঘ হলেও রাহাতের সামনে ভেজা বিড়ালছে। রাহাতকে দেখে আবার শাশুড়ি স্বস্তির নিঃশ্বাস ফেললো। রাহাতকে চোখের ইশারায় কিছু একটা বলতেই রাহাত আমাকে নিজের রুমে নিয়ে চলে যায়। আমি এতক্ষণ এমন একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। রাহাত বলা মাত্রই আমি সেখান থেকে আস্তে আস্তে নিজের রুমের দিকে অগ্রসর হলাম। মনে মনে হাজার ধন্যবাদ দিলাম রাহাতকে এই সময়ে এসে আমাকে বাঁচিয়ে নেওয়ার জন্য। আজ পুরো দিনটা নিজের ঘরে কাটিয়ে দিয়েছি। মাঝে মধ্যে রাহাতের বিভিন্ন কাজ দিনটা এসেছিল, তাদের সাথে টুকটাক কথা বলেছি। এখন প্রায় 9টা বাজে, কিন্তু রাহাত এখনো ফেরেনি। আজ দিনটা ছিল তার ছুটি। দুপুরে খেয়ে বাইরে বের হয়েছে, এখনো তিনি ফেরেনি। রুমের মধ্যে পায়চারি করে চলছি। সময় মোটেই যেতে চাচ্ছে না। সময় কাটানোর মতো কিছু নেই। আমার নিজস্ব কোনো ফোন নেই। একটা ফোন থাকলে অন্তত গেম খেলে সময় পার করতে পারতাম। আপার রুমে কোনো টিভিও নেই। ড্রয়িং রুমে শুধু টিভি, কিন্তু নতুন বউ হয়ে ড্রয়িং রুমে বসে টিভি দেখাটা বেমানান। তাই আপাতত রুমের ভেতরেই পায়চারি করে সময় পার করার চেষ্টা চালাচ্ছি। 10টা নাগাদ রাহাত ফিরে আসে। রুমে এসে কোনো কথা ছাড়াই ছোট্ট একটা ব্যাগ আমার হাতে তুলে দেয়। ব্যাগটা নিয়ে আমি তার দিকে তাকিয়ে কৌতূহল নিয়ে জানতে চাই এর ভেতরে কি আছে। প্রতি উত্তরে সে আমাকে ব্যাগটা খুলে দেখার জন্য বলে। ব্যাগটা খুলে তার ভেতরে একটা মোবাইল বক্স পাই। তার মানে সে আমার জন্য মোবাইল কিনে নিয়ে এসেছেন। অনেকটা খুশি হই এই ভেবে যে এখন আমার একটা ফোন আছে। ফোন হাতে নিয়ে সামনে তাকাই রাহাতকে ধন্যবাদ দেওয়ার জন্য, কিন্তু ততক্ষণে রাহাত আমার সামনে থেকে ফ্রেশ হতে চলে গেছে।
সকাল হতেই গোছগাছ শুরু করে দিয়েছি। আজ নিয়ম অনুসারে আমি আমার মামার বাড়িতে যাব। যেহেতু আমার নিজের বাড়ি নেই, সেহেতু মামার বাড়িটাই আপাতত আমার বাপের বাড়ি। বেশ খুশি খুশি লাগছে। যদিও নিয়ম অনুসারে বর বউ দুজনকে যেতে হয়, কিন্তু আমি একাই যাব। রাহাত যাবে না, কারণ তার ছুটি নেই। গোছগাছ শেষ করে ফ্রেশ হয়ে বের হতেই দেখি রাহাত অফিসের জন্য তৈরি হয়ে গেছে। আমাকে দেখেই বলে উঠল, আসার পথে নিজের এইচএসসি সার্টিফিকেট থেকে শুরু করে যাবতীয় সকল কাগজপত্র নিয়ে আসবে। আমাকে যেন সেকেন্ডবার মনে করে দিতে না হয়। সার্টিফিকেট দিয়ে লোকটা করবে কি বুঝতে পারলাম না, তাই কিছুটা অবাক সুরে কোশ্চেন করেই ফেললাম, আমার সার্টিফিকেট কাগজপত্র দিয়ে আপনি কি করবেন? আমার প্রশ্ন শুনে যেন রাহাত প্রচণ্ড রেগে গেলেন। আমার দিকে এক পা এগিয়ে এসে তাতে দাঁতে চেপে বললেন, বিয়ে হয়ে গেছে বলে কি পড়াশোনা লাটে তুলে ফেলেছো? পড়াশোনা করতে হবে না? শোনো মেয়ে, আমার বউ হতে হলে সামান্য এইচএসসি পাস করে বসে থাকতে হবে না, নিজের পায়ে দাঁড়াতে হবে। সারা জীবন তোমাকে আমি বয়ে বেড়াতে পারবো না, বুঝলে? যদি তার কথায় আমি কিছুই বুঝিনি, তবুও ধমক খেয়ে ভয়ে দ্রুত উপর নিচ মাথা নাড়িয়ে বোঝালাম যে হ্যাঁ বুঝিয়েছি আমি। আমার মাথা নাড়ানো দেখে সে একটা বাঁকা হাসি দিয়ে বলল, গুড গার্ল। অতঃপর সে রুম থেকে বের হয়ে গেল। সে বের হতেই আমি বুকে হাত দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এতক্ষণ মনে হচ্ছিল জাহান্নামের চৌরাস্তায় দাঁড়িয়ে আছি। বাপরে বাপ, কি ভয়ানক লোক! সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে লোকটা আমাকে পড়াশোনা করাবে। যাক, এতদিনে একটা ভালো কথা বলল। ইস, খুব খুশি খুশি লাগছে আমার। একদিন পর মামা বাড়িতে এসে মনে হচ্ছে কত যুগ পর এসেছি। মামিকে দেখা মাত্রই তাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। মামিও আলতো হেসে আমাকে জড়িয়ে ধরলো। এই মানুষটি যে আমাকে এত ভালোবাসে সেটা আমাকে কখনোই বুঝতে দেয়নি। আমার বিয়েটা না হয়ে গেলে তো আমি কখনোই জানতে পারতাম না। আজ একদিন হয়ে গেল আমি মামার বাড়িতে এসেছি। এই মুহূর্তে আমার শাশুড়ি বেশ কয়েকবার কল করেছিলেন, কিন্তু আমার বরটা এখন পর্যন্ত একবারও কল করেনি। কিছুটা অভিমান হলো, মনের কোথাও একটা আমি লোকটাকে অনুভব করতে পারি। তার ফোনের অপেক্ষা করতে করতে এই দিনটা চলে গেল, তবুও কোনো কল আসলো না। অবশেষে আবার বাড়ি ফিরে যাওয়ার দিন চলে এলো। ভেবেছিলাম আমার নিতে হয়তো তিনি আসবেন, কিন্তু না, তিনি আসেননি। আমার শাশুড়ি মা আমাকে নিয়ে যেতে এসেছেন। আমার শ্বশুর বেঁচে নেই, তিনি গত 2 বছর আগেই মারা গেছেন। আমার ভাগ্যে শ্বশুরের ভালোবাসা ছিল না। না পেলাম বাবার ভালোবাসা, আর না পেলাম বাবার সমতুল্য শ্বশুরের ভালোবাসা। যাওয়ার আগে অবশ্য মনে করে আমার সার্টিফিকেট সহ সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিয়েছিলাম। কেটে গেছে 6টি মাস। রাহাত আমাকে একটি কলেজে ভর্তি করে দিয়েছে। আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটা গড়ে না উঠলেও বেশ ভালো বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠেছে। আমার পড়াশোনা নিয়ে রাহাত খুবই সিরিয়াস। রাহাত আমাকে সবসময় বলেন আমাকে অনেক বড় হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, অনেক ভালো রেজাল্ট করতে হবে। আর কথা রাখার জন্য আমি যথাসম্ভব চেষ্টা করি। বেশিরভাগ সময় বই নিয়ে কাটিয়ে দিই। এভাবে দেখতে দেখতে কেটে যায় পুরো 2 বছর। আমার এইচএসসি পরীক্ষাটা শেষ হয়ে যায়। এর মধ্যে জিপিএ 5 পেয়েছি। সবাই খুব খুশি হয়েছিল, বিশেষ করে রাহাত। আর রাহাতে খুশি দেখেই খুশি হয়েছিলাম আমি। অ্যাডমিশনের প্রস্তুতি নিলেও অ্যাডমিশনটা আর দিয়ে ওঠেনি। অসুস্থ হয়ে পড়েছিলাম অনেক, যে কারণে স্থান হয় একটি প্রাইভেট ভার্সিটিতে। বর্তমানে রাহাত আর আমার সম্পর্কটা অনেকটা এগিয়ে গিয়েছে। সময় তো কম হলো না, এবার নিজেদের সম্পর্ক গুছিয়ে নেওয়ার পালা। রাহাত আর আমার ভেতরে সম্পর্কটা বন্ধুত্ব থেকে অনেকটা প্রণয়ের দিকে এগিয়ে গিয়েছে। আজকাল তার বুকে মাথা না রাখলে ঘুমাতে পারি না। সে আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। প্রতিদিন সকালে তার মিষ্টি কণ্ঠে শ্যামাবতী ডাকটা না শুনলে ঘুম ভাঙে না। ভার্সিটিতে বসে ক্লাস বাদ দিয়ে আনমনে তাকে নিয়ে ভাবতে থাকি। বিয়ে কতটা দিন কেটে গেল, আর আমি এখন নতুন নতুন প্রেমের জোয়ারে ভাসছি। রাহাতও যেন আজকাল আমার চোখে হারায়। তার কেয়ার, তার ছোট ছোট শাসন, কিছু আবদার, এসব প্রমাণ করে সে আমাকে কতটা ভালোবাসে। এই তো কিছুদিন আগের কথা, আমি তখন রান্নাঘরে রান্না করছিলাম। শনিবার থাকায় রাহাতের ছুটি ছিল সেদিন। সকালে ঘুম থেকে উঠে আবদার করেছিল আমি যেন শাড়ি পরে আজ তার জন্য খিচুড়ি রান্না করি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম,
খিচুড়ি রান্না করতে গেলে শাড়ি পরা কি আবশ্যক? না, তবে বর চাইলে সেটা আবশ্যক। তুমি এখন সুন্দর করে আসমিন রঙের একটা শাড়ি পরবে, দোহাতে সোনার বালা পরবে, কানের ছোট দুটি সোনার দুল পরবে, নাকি ছোট্ট একটা নাকফুলও পরবে, চুলগুলো হাত খোপা করবে, তারপর রান্নাঘরে রান্না করতে চলে যাবে। এটা তোমার বরের আবদার, আর বরের আবদার পূরণ করা স্ত্রীর দায়িত্ব। সো ডু ফাস্ট। কথাগুলো বলে সে আবার ঘুমের জন্য প্রস্তুতি নিল। আমিও হালকা হেসে তার কথা মতো সেজে রান্নাঘরে রান্না করতে চলে গেলাম। আমার ননদের বিয়ে হয়ে গেছে, বছর খানেক হলো। শাশুড়ি মা গ্রামে বেশি থাকেন, তার নাকি শহরে আর মন টেকে না। তাই এত বড় বাড়িতে শুধুমাত্র আমরা দুই টুনাটুনি আর একটা কাজের মেয়ে থাকি। গরুর গোশত ভুনা, চিংড়ি মাছ ভুনা, বেগুন ভাজি আর খিচুড়ি, এটা হচ্ছে আজকের মেনু। এই আইটেমগুলো রাহাতের খুবই পছন্দ। মাঝে মধ্যে তো সে নিজের হাতে রান্না করে আমাকে খাওয়াবে বলে। দুপুর 1টা বাজতে যাচ্ছে, এখনো বেগুন ভাজি, চিংড়ি মাছ ভুনা দুটোই বাকি। ভাজির জন্য বেগুনে হলুদ মাখিয়ে কেবল তেলে দিব, ঠিক তখনই রাহাত এসে পেছন থেকে জড়িয়ে ধরে। তার হঠাৎ এমন করার প্রথমে চমকে গেল, পরবর্তীতে লজ্জায় মিলিয়ে গেলাম। লোকটা আমাকে যতবারই ছুঁয়ে দেয় ততবার যেন লজ্জায় মিলিয়ে পড়ি। তার কাছে পাশে থাকতে খুবই লজ্জা লাগে আমার। সে এক হাতে চুলার আঁচ বন্ধ করে দিয়ে আমাকে তার দিকে ঘুরিয়ে নিল। অতঃপর আমার থুতনি ধরে মুখটা আলতো করে উঁচু করে। আমার শাড়ির আঁচল দিয়ে কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামের কণাগুলো খুব শান্তপূর্ণ মুছে দিল। বেশ কিছুক্ষণ নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে থেকে হঠাৎ করেই তার ওষ্ঠ দুটো আমার কপালে আলতো করে ছুঁয়ে দিয়ে রান্নাঘর থেকে প্রস্থান করলো। তার হুটহাট এমন কাজগুলো আমাকে বড্ড লজ্জায় ফেলে দেয়। বিছানার ওপর গোল হয়ে বসে আছি, আমার সামনে রাহাত অসহায় মুখ করে বসে আছে। এখন মধ্যরাত, এই মধ্যরাতে আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, এবং এই ইচ্ছে যে সে ইচ্ছে না, আমার বিরিয়ানি খেতেই হবে। এই রাত 3টার সময় তো আর কোনো রেস্তোরাঁ খোলা নেই যে রাহাত সেখান থেকে আমার জন্য বিরিয়ানি এনে দেবে। এখন উপায় একটাই, সেটা হলো রান্না করা। কিন্তু রাত 3টার সময় বিরিয়ানি রান্না মানে এটাও সম্ভব? কিন্তু কিছু করার নেই। রাহাতকে এভাবে চুপচাপ বসে থাকতে দেখে এবার আমি কেঁদে দিলাম। আমাকে কাঁদতে দেখেই সে দ্রুত আমাকে এই বলে শান্ত করলো যে সে আগামীকাল 1 ঘন্টার মধ্যে বিরিয়ানি রান্না করে এনে দিবে। 1 ঘন্টায় বিরিয়ানি রান্না সম্ভব? কিন্তু এই অসম্ভবটাকে সম্ভব করতে হবে রাহাতকে। এখন সে 1 ঘন্টার ভেতরে বিরিয়ানি আনতে না পারলে আজ আমি এলাহি কাণ্ড ঘটিয়ে ফেলবো। খেতে কি আমি চেয়েছি নাকি? খেতে তো চেয়েছি আমার পেটের থাকা ছোট্ট বেবিটা। আমার বেবি খেতে চাইবে, আর আমি যদি না দেই তাহলে কি হয়? মা হিসেবে তো বাচ্চার সব খেয়াল রাখার দায়িত্ব আমার, তাই না? আমার প্রেগনেন্সি বয়স 5 মাস। আজকাল বড্ড মুড সুইং হয়, এর সাথে হুটহাট করে শুধু খেতে ইচ্ছে হয়। রাহাতকে তো আমি জানাতেই থাকি, কখনো আইসক্রিম, কখনো চকলেট, কখনো আচার, যখন যা মন চায়। কখনো কখনো দেখা যায় মাঝরাতে উঠে বায়না করি পেস্ট্রি কেক খাওয়ার জন্য। এমন অত্যাচার চালাচ্ছি আমি রাহাতের ওপর। রান্নাঘর থেকে টুংটাং শব্দ আসছে, তার মানে রাহাত রান্না শুরু করে দিয়েছে। বসে বসে ভালো লাগছিল না, তাই ফোন নিয়ে গ্যালারিতে ঢুকে ছবি দেখতে শুরু করলাম। প্রেগনেন্সির রেজাল্ট জানার পর থেকে প্রতি সপ্তাহে সপ্তাহে পিক তুলি নিজের পরিবর্তন দেখার জন্য। পিক দেখতে দেখতে চোখ আটকে যায় আমার প্রথম সপ্তাহের পিকটার দিকে, যেখানে হাস্যোজ্জ্বল রাহাতের মুখ স্পষ্ট। পিকটা দেখে আমার মনে পড়ে যায় প্রথম দিনের কথা, যেদিন জানতে পারি আমার প্রেগনেন্সির ব্যাপারে। বেশ কিছুদিন ধরে শরীর খারাপ যাচ্ছিল। প্রথম দিকে দুর্বলতা ধরে নিলেও পরবর্তীতে আমার সন্দেহ হয়। খাবারের গন্ধ সহ্য করতে পারতাম না। আগে যে সকল খাবার পছন্দ করতাম না, এখন সেসব খাবারই বেশি ভালো লাগে। মাঝে মধ্যে বমি হয়, খুব বেশি টাইম দাঁড়িয়ে থাকতে পারি না। তাই সেদিন নিজের সন্দেহ দূর করতে প্রেগনেন্সি কিট কিনে নিয়ে আসি। রেজাল্ট পজিটিভ দেখে থমকে গিয়েছিলাম। খুশিতে না পারছিলাম কিছু বলতে না করতে, পুরো যেন জমে গিয়েছিলাম। সাথে সাথে ফোন হাতে নিয়ে রাহাতকে কল করতে যাই।
কিন্তু পরক্ষণে মতামত চেঞ্জ করে ফেলি। রাহাতের সকল পছন্দের ডিশ বানিয়ে শাড়ি পরে সুন্দর করে সেজেগুজে রাহাতের আসার অপেক্ষা করি। রাহাত আসার পর যখন ওকে সারপ্রাইজটা দেই তখন ওর খুশি দেখে কে। আমাকে কোলে করে পুরো ঘর ঘুরেছিল সেদিন রাতেই আমার শাশুড়ি থেকে শুরু করে সকলকে কল করে সুখবরটা দিয়ে দেওয়া হয়। মামা মামি শুনে অনেক খুশি হয়েছিল। তারপরের দিন সন্ধ্যা নাগাদ আমার শাশুড়ি এসে হাজির হন আমার দেখাশোনা করার জন্য। দিনের বেলা যেহেতু রাহাত থাকতে পারে না সেহেতু আমার দেখাশোনা করার জন্য কারো দরকার ছিল। তবে প্রায় রাতেই যে আমি খাবারের জন্য বায়না করি এগুলো আমার শাশুড়ির কান অবধি যায় না। অবশ্য রাহাত চান না এই মাঝরাতে তাকে জ্বালাতে। প্রায় 1 ঘন্টা পর রাহাত প্লেটে করে আমার জন্য বিরিয়ানি নিয়ে হাজির হলো। প্লেটে তাকাতেই আমার চোখ ছানা বড়া। এটা বিরিয়ানি! রাতে খাওয়ার পর বেঁচে থাকা অবশিষ্ট ভাত আর মুরগির মাংস একসাথে মিক্স করে নিয়ে এসেছে। আমি রাহাতের দিকে তাকাতেই সে চোখ গরম দিয়ে বোঝালো আমাকে এটাই খেতে হবে এখন। আমিও বাধ্য হয়ে ওটাই খেয়ে নিলাম। স্বাদ অবশ্য খারাপ ছিল না। দেখতে দেখতে আমার ডেলিভারি টাইম চলে আসলো। আজ আমার ডেলিভারি। সকাল থেকে রাহাতকে কোথাও দেখতে পাচ্ছি না। প্রায় সকালেই উপস্থিত আমার রুমে, শুধু রাহাত ছাড়া। আমার চোখ জোড়া বারবার রাহাতকে খুঁজছে। কি জানি আজকের পর আর কখনো তাকে দেখতে পাবো কিনা। এটাও তো জানি না আজকের পর আমি আর চোখ খুলে তাকাতে পারবো কিনা। আচ্ছা, আমার বেবিটা দেখতে কার মতো হবে? রাহাতের মতো নাকি আমার মতো? আমি যদি মারা যাই তাহলে কি রাহাত তার শ্যামাবতীকে ভুলে যাবে? আমি খুব করে চাই বেঁচে থাকতে। আমি আমার বাচ্চাটাকে দেখতে চাই, নিজ হাতে বড় করতে চাই, মায়ের একটা শুনতে চাই, দেখতে চাই রাহাত আর বাচ্চার খুনসুটি। মাঝের মধ্যে অভিমান করে রাহাতকে বলতে চাই, আপনি আমাকে এখন আর আগের মতো ভালোবাসেন না রাহাত। মেয়েকে পেয়ে তো আমাকে একদমই ভুলে গেছেন। অনেকক্ষণ হয়ে গেল, তারপরও যখন আমি রাহাতকে দেখতে পেলাম না তখন আমি বাধ্য হয়ে শাশুড়ি মাকে জিজ্ঞেস করে ফেললাম তার কথা। প্রতি উত্তরে তিনি আমাকে বললেন রাহাত ভোরে মসজিদে নামাজ পড়তে গিয়েছিল, এখনো ফিরেনি। বুঝলাম তিনি হয়তো এখন আল্লাহর দরবারে তার স্ত্রী আর বাচ্চার জন্য কেঁদে বুক ভাসাচ্ছেন। তারপর কি হলো? তাহি কি রাহাতের সাথে দেখা করতে পেরেছিল? এমন অনেক কোশ্চেনই থেকে যায়, কিন্তু তার কোনো উত্তর এই ডায়েরির পাতায় দেয়া নেই। অবন্তী ডায়েরিটা বন্ধ করে আরাধনার দিকে ফিরে তাকায়। আরাধনার দু চোখে পানি ভরপুর। অবন্তীও কাঁদছে। অবন্তী ভেবে পাচ্ছে না কেউ কতটা আবেগ দিয়ে এভাবে নিজের জীবন কাহিনী ডায়েরির পাতায় ফুটিয়ে তুলতে পারে। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কথা সবই যেন জীবন্ত লেগেছিল অবন্তীর কাছে। অবন্তী মনে মনে বারংবার চাইছে তাহি যেন বেঁচে ফিরে, রাহাতের শ্যামাবতী যেন রাহাতের বুকে ফিরে আসে। কিছু একটা ভেবে হঠাৎ করে অবন্তী আরাধনার দিকে ফিরে তাকালো। কিছুক্ষণ অবাক বিস্ময় তাকিয়ে থেকে কাঁপা কাঁপা গলায় বলল, এটা আন্টির ডায়েরি আরাধনা। অবন্তীর প্রশ্নে আরাধনা এবার চিৎকার করে কেঁদে উঠল। আরাধনা এই কান্নাটি অবন্তী সম্মতি হিসেবে ধরে নিল। সে নিজেও কাঁদছে। এক হাতে আরাধনাকে জড়িয়ে নিল নিজের সাথে। কাঁদুক না মেয়েটা ঠিক তার মায়ের মতোই হতবাগী হয়েছে। মা পায়নি বাবার ভালোবাসা, আর সে পায়নি মায়ের ভালোবাসা। সে তো তার মাকে এক পলক দেখার সুযোগও পায়নি। আরাধনার অবন্তী বেস্ট ফ্রেন্ড। তারা দুজন এবার অনার্স প্রথম বর্ষে পড়ছে। দুজন দুজনকে বোনের মতোই ট্রিট করে। অবন্তী খুবই অসাধারণ সুন্দরী মেয়ে, তবে আরাধনা হয়েছে ঠিক তার মায়ের মতোই শ্যামবর্ণের। জন্মের সময় মাকে হারিয়েছে সে। মায়ের নামের সাথে মিল রেখে তার বাবা তার নাম রেখেছে আরাধনা আহি। মেয়েটা ঠিক তার মায়ের প্রতিরূপ, মায়ের মতোই কোমল হৃদয়ের অধিকারী হয়েছে। আর রাহাত, সে বর্তমানে অবসরপ্রাপ্ত। মাস 2 হলো হার্টের রোগ দেখা দিয়েছে। বর্তমানে শুয়ে বসে দিন কাটাচ্ছে সে। তার জীবনে হয়তো খুব বেশি দিন স্থায়ী হবে না। খুব শীঘ্রই পাড়ি জমাবে তার প্রিয়তম স্ত্রীর কাছে। দিনের বেশিরভাগ সময়ই সে তার নিজের ছোট্ট লাইব্রেরিতে কাটায়। আরাধনার দাদিমা মারা গেছে বেশ কয়েক বছর আগে। বর্তমানে বাবা আর মেয়ের সংসার চলছে। তাহি মারা যাওয়ার পর সে আর বিয়ে করেনি। করবে বা কিভাবে? তার মনের সমস্তটা জুড়ে তো শুধু তার শ্যামাবতীর বসবাস। রাহাত তার ছোট্ট লাইব্রেরিতে কাঠের চেয়ারে বসে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসটি পড়ছিল। তখন মধ্য দুপুর।
তাই লাইব্রেরির জানালার পাশে রয়েছে মস্ত এক আম গাছ। গাছের পাতার ফাঁক থেকে ছোট ছোট সূর্য কিরণ জানালা গড়িয়ে রুমে ছড়িয়ে পড়ছে। সূর্যের সোনালি আলোতে রুমটা ঝলমল করছে। রাহাত তার হাতে থাকা উপন্যাসটি বন্ধ করে পাশের টেবিলে রেখে দিল। চোখ থেকে পাহাড়ি চশমাটা খুলে খুব শান্তপর্ণ তার বুক পকেটে খুঁজে দিল। অতঃপর খুব আয়েসি ভঙ্গিতে চেয়ারটিতে গা এলিয়ে দিল। আজ তার মন ভীষণ ভালো। অবন্তী আরাধনার সাথে তার বাড়িতে এসেছে। সে মাঝে মধ্যেই আসে এখানে, তবে আজ তার আসার কারণ ভিন্ন। আজ সে এসেছে রাহাত আঙ্কেলের থেকে আন্টির মৃত্যুর কাহিনী সবটুকু জানতে। বাকিটুকু না জানতে পারলে তার মনের অস্থিরতা কমছে না। বাড়িতে ঢুকতেই আরাধনা সরাসরি লাইব্রেরিতে ঢুকলো। সে জানে তার বাবা এই সময় লাইব্রেরিতেই থাকবে। তার সাথে সাথে অবন্তীও লাইব্রেরিতে পৌঁছালো। আরাধনা একটি চেয়ার টেনে বাবার পাশে বসলো। অল্প শব্দতে রাহাত চোখ মেলে তাকালো। মেয়েকে পাশে হাসি মুখে বসে থাকতে দেখে সে খানিক হাসলো। মেয়ের মাথায় হাত রেখে সযত্নে প্রশ্ন করলো, আজ এত দেরি হলো কেন মা? কোনো কাজে ব্যস্ত ছিল নাকি? উত্তরে আরাধনা মাথা ডানে বামে ঘুরিয়ে না বোঝালো। আরাধনার পাশে চেয়ারটিতে অবন্তী বসেছিল। রাহাত অবন্তীকে দেখতে পেয়েই হাস্যোজ্জ্বল মুখে বলল, আরে অবন্তী যে, তোমরা একসাথে আসলে নাকি? অনেকদিন পরে বাড়িতে আসলে, তো কেমন আছো ডিয়ার? আলহামদুলিল্লাহ আঙ্কেল, আপনাদের থেকে কিছু জানার জন্য এসেছিলাম আঙ্কেল। আমি যদি কিছু জানতে চাই আপনি বলবেন তো? অবশ্যই ডিয়ার, ওয়াই নট। উত্তরে অবন্তী হাসি মুখে বলল, আন্টির ব্যাপারে জানতে চাই আঙ্কেল। কিভাবে মারা গেল আন্টি? আসলে ডায়েরিতে পরে কোনো অংশ লেখা ছিল না, আর বাকিটুকু জানতে না পারলে মানসিক শান্তি পাচ্ছি না। অবন্তীর কথা শুনে রাহাত চোখ বন্ধ করে মাথাটা চেয়ারের সাথে এলিয়ে দিল। খানিক হেসে বলল, তাহলে ডায়েরিটা তোমাদের পড়া হয়ে গেছে তাই তো? উত্তরে অবন্তী শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ জানান, কিন্তু সেটা রাহাত দেখতে পেল না, কেননা তার চোখ বন্ধ ছিল। হয়তো সে অনুমান করে নিয়েছিল উত্তরটা, তাই সে নিজ থেকে সেদিন কাহিনী তাদেরকে বলে। সেদিন অপারেশনের আগ মুহূর্তে তাহি প্রচন্ড পাগলামি শুরু করে। সে রাহাদের সাথে দেখা না করে অপারেশন থিয়েটারে ঢুকবে না। অন্যদিকে তার ডেলিভারি পেন শুরু হয়ে গিয়েছিল। তাই বাধ্য হয়ে সেদিন নার্গিস বেগম অর্থাৎ তাহির শাশুড়ি রাহাতকে কল করেন। রাহাত সব জানতে পেরে ছুটে এসেছিল। তাই তাহি কোনো কথা বলছিল না, শুধু রাহাতের হাত ধরে তার মুখ পানে চেয়েছিল। অপারেশন থিয়েটারে ঢোকার শেষ মুহূর্তে তাহি রাহাতের দিকে ছলছল চোখে তাকিয়ে বলেছিল, আমি বেঁচে থাকতে চাই রাহাত, আমি আমার সন্তান আর আপনাকে নিয়ে সংসার করতে চাই, আপনাদের আগলে রাখতে চাই, আমার বাচ্চাটার মুখে বা ডাক শুনতে চাই, আপনাদের খুনসুটি সচক্ষে দেখতে চাই, খুব করে চাই বেঁচে থাকতে। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে আমি এখান থেকে আর ফিরে আসতে পারবো না। কিন্তু আমি ফিরে আসতে চাই রাহাত, খুব করে চাই ফিরে আসতে। ভালোবাসি আপনাকে অনেক। সত্যি সেদিন তাহি আর ফিরে আসেনি। বাচ্চাকে বাঁচিয়ে আনতে পারলেও ডাক্তাররা তাকে বাঁচিয়ে রাখতে পারেনি। তার সকল চাওয়া অপূর্ণ থেকে গেল। নিজের বাচ্চার মুখটাও দেখার সুযোগ সে পায়নি। এই মেয়েকে আল্লাহ এতটা হতভাগী কেন করলো? মানুষের ভাগ্য এতটাও খারাপ হয়? চিৎকার করে কেঁদেছিল রাহাত সেদিন। সে তো তার শ্যামাবতীকে ভালোবাসার কথাটা মুখ ফুটে বলতে পারলো না, কিন্তু তার শ্যামাবতী ঠিকই যাওয়ার আগ মুহূর্তে তার অনুভূতি প্রকাশ করে রেখে গেল। বিকেলের আজান পড়ে গেছে। অবন্তী নিজ চোখ মুছে আরাধনাকে নিজের বুকে টেনে নিল। আরাধনাকে শান্ত করে দুজন উঠল নামাজ আদায় করে নেওয়ার জন্য। লাইব্রেরি থেকে বের হওয়ার পূর্বে আরাধনা তার ব্যাগ থেকে ডায়েরিটা বের করে তার বাবার হাতে দিল। অতঃপর ধীর পায়ে রুম থেকে প্রস্থান করলো। বা হাতে চোখের পানিটুকু বুঝে রাহাত তার হাতে থাকা লাল ডায়েরিটার দিকে তাকালো। ডায়েরিটা কেমন নির্জীব হয়ে গেছে, পৃষ্ঠাগুলো সব লালচে লালচে হয়ে গেছে। এই 20টা বছর ধরে রাহাত এই ডায়েরিটাকে আগলে রেখেছে। আরো একবার পাঞ্জাবিটার হাতা টুকু দিয়ে চোখের পানি মুছে রাহাত। তার দৃষ্টি পড়ল লাল মলাটার ডায়েরিটার উপর, গোটা গোটা অক্ষরে লেখা শ্যামাবতী নামটির দিকে। লেখাটির উপর হাত ছুঁয়ে দিয়ে বিড়বিড় করে উচ্চারণ করলো রাহাত, শ্যামাবতী ভালোবাসি। শুনতে পাচ্ছ তুমি? ভালোবাসি তোমাকে শ্যামাবতী, খুব ভালোবাসি।